প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের প্রধান শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, বাজেটে গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার, সেমিনারে অর্থমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। হামি মৃত্যু ৬০০ ছুঁই। রামিসা হত্যা মামলা, একদিনেই ১৬ সাক্ষীর জবানবন্দি, জেরা শেষ, আজ আসামির আত্মপক্ষ সমর্থন। বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ। মানবজমিন, প্রধানমন্ত্রীকে ১০ সুপারিশ সিপিজের, ৪০ বছর পর সাধারণ পরিষদের সভাপতি আসনে বাংলাদেশ। ভারত সরকারকে মমতা, বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি। আমার দেশ, বিশেষ ছাড়েও ঋণ খেলাপি, ঋণ ফের ঊর্ধ্বমুখী। জয় দিন, আর মাত্র ৮ দিন ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতবে স্পেন। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আত্মপ্রকাশ, শফিক রেহমান আহ্বায়ক, মাহমুদুর রহমান যুগ্ম আহ্বায়ক। জাতিসংঘের সাড়া, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে ৩ বছর সময় পেল বাংলাদেশ। সময়ের আলো, খেলাপি ঋণে ডুবছে দেশ, জাতিসংঘের সবুজ সংকেত, এলডিসি উত্তরণে বাড়ছে সময়। ফোন কলে নেতানিয়াহুকে তিরস্কার ট্রাম্পের, তুমি একটা বদ্ধ উন্মাদ। খবরের কাগজ, বৃদ্ধার করুণ মৃত্যু, হতভম্ব নাগরিক সমাজ, প্রতিষ্ঠিত ৪ সন্তান থাকার পরও বৃদ্ধ মায়ের মরদেহ ঘর থেকে গলে পচে গেল, সুধী সমাজের ধিক্কার সমালোচনা। আগামীর সময়, পাতাল মেট্রো রেল থেকে চলে যেতে চায় জাপান, শিক্ষার স্পিড ব্রেকার, ১৩,০০০ মামলা। কালবেলা, আইন ও কূটনীতির জটিল সমীকরণে হাসিনার ফেরা। আমাদের সময়, আমলা নির্ভরতা বাড়ছে বিশেষায়িত সংস্থায়, আরও বিভিন্ন সংস্থায় আসছে নতুন মুখ। ইনকিলাব, অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, বাংলাদেশের ওসমান হাদিকে কাকে দিয়ে হত্যা করিয়েছিলেন। ইসলামী ব্যাংক নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা। ২০২৭ সালের হজ মৌসুম ঘিরে আগাম প্রস্তুতি শুরু সৌদির। আলোকিত বাংলাদেশ, ট্রাম্প বললেন শিগগিরই চুক্তি, ইরান বলছে যুদ্ধ উত্তাসন্ন। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ একটি প্রধান শিরোনাম হয়েছে যে ইতিহাস গড়ে ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান। এটিকে গুরুত্ব দিয়ে শিরোনাম করা হয়েছে। না, সেটা তো একটা অভিনন্দন প্রাপ্যতার, এবং বাংলাদেশ ৪০ বছর পরে যে এই আসনটাতে বসলো, এটা আমাদের জন্য খুশির খবর। এখন দেখা যাক সামনে এই আসনের সভাপতিত্ব করে আমরা কি অর্জন করতে পারি। মানে সাধারণ পরিষদের সভা এবং অন্যান্য সভা, এগুলোর খুব গুরুত্ব আছে, বাট সাধারণভাবে দেখা যায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় যে সমস্ত সিদ্ধান্ত হয় এইসব সদস্য দেশগুলোর অনেকেই মানতে চায় না এবং অনেকে মানে না। যেটা আপনার গাজাতে আমরা দেখি, ইসরায়েলের ব্যাপারে আমরা দেখি, বা পৃথিবীর অন্যান্য দেশে যখন সংকট হয় তখন আমরা দেখি যে এই সংকট মোকাবিলায় সাধারণ পরিষদের তেমন কোনো গুরুত্বপূর্ণ রোল থাকে না। যে রোলটা থাকে নিরাপত্তা পরিষদের সদস্য যারা, তাদের কাছে ভেটো পাওয়ার আছে, তারা অনেক কিছু করতে পারেন, শক্তিও প্রয়োগ করতে পারেন। সেই অর্থে বাংলাদেশের সভাপতিত্বে সাধারণ পরিষদ কতটা শক্তিশালী হবে, কি ডেলিভার করতে পারে আগামী ১ বছরে, সেটা আমরা দেখতে পারি, অপেক্ষা করতে পারি। এর আগেও একবার হয়েছিল, আমরা ৮৬ সনে হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন। আমরা এবার দেখেছি যে ইউরোপের দেশ সাইপ্রাসকে হারিয়ে এবং তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী থেকে, যিনি হয়েছিলেন সাধারণ পরিষদের সভাপতি, তার। তো এটিকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং আপনি যেমন বলছিলেন যে ভূমিকা রাখার সুযোগ, আমরা জাতিসংঘের বরাতে আরেকটি সংবাদ দেখছি যে এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ালো, এতে জাতিসংঘ সাড়া দিয়েছে। আপনার কি মনে হয় যে তার স্থলাভিষিক্ত হওয়ার ফলে
নতুন আর কি কি দিকে বাংলাদেশের এরকম ইতিবাচক না, সম্ভাবনা? এখান থেকে তো আমাদের তো এলডিসি থেকে উত্তরণ বা এলডিসির বিষয়টা তো আমাদেরকে পর্যালোচনা করতেই হবে, কারণ আমাদের ওই উত্তরণ হলে আমরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হবো এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সুতরাং সেখানে তার একটা ভালো রোল থাকবে এবং বাংলাদেশের ব্যাপারে ভালো ভালো বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন অন্যান্য দেশের সাথে। মূলত তার কাজ হলো সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করা এবং কখনো কখনো সংকট দেখা গেলে তাদের মধ্যে একটা সমন্বয় করা। তো সেই কাজের বাইরেও বাংলাদেশকে তিনি কতটা সহায়তা করতে পারেন সেটাও গুরুত্বপূর্ণ এবং করতে পারবেন, যেহেতু একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, যদিও অনেকদিন ক্যারিয়ারে ছিলেন না, পরে তো পররাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন, উপদেষ্টা পরিষদের এখন পররাষ্ট্রমন্ত্রী। তো দেখা যাক তাকে দিয়ে আমরা কি কি ফলাফল বয়ে আনতে পারি বাংলাদেশের জন্য। নিশ্চয়ই তিনি বাংলাদেশের জন্য কাজ করবেন, সেটাই তো আমরা প্রত্যাশা করব। একটি আলোচিত ধর্ষণ ও হত্যা মামলা, শিশু রামিসার বিষয়টি একদিনেই এর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আজ আসামির আত্মপক্ষ শুনানির দিন, এবং এটি সরকারের দিক থেকেও খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব মামলাটির বিচার শেষ করা হবে। না, আর এই মামলাটা তো খুব সেনসিটিভ এবং আমরা সকলেই এই ঘটনার পরে আমরা উদ্বেগ প্রকাশ করেছি, দুঃখ প্রকাশ করেছি, ক্ষুব্ধ হয়েছি এবং জনগণের যে সেন্টিমেন্ট, সেই ক্ষুব্ধতার কারণে সরকার এটাতে অনেক গুরুত্ব দিয়েছেন এবং এইভাবে একটা মামলার ফলাফল হয়তো আমরা শীঘ্রই পেয়ে যাব। বাট আমাদের যে আইনি সিস্টেম আছে, আইন যেভাবে চলে, তাতে এই মামলায় এই আদালতে হয়তো খুব তাড়াতাড়ি এটার নিষ্পত্তি হবে, তারপরে কিন্তু এটার অ্যাপিল হবে, অ্যাপিলের শুনানি হবে, তারপরে হাইকোর্টে যাবে। মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় তাহলে মৃত্যুদণ্ডর ব্যাপারে হাইকোর্টে অনেক সময় লাগবে, বা সেখানেও হয়তো আমাদের অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এটাকে অনেক গুরুত্ব দেওয়া যেতে পারে। বাট এই ধরনের মামলার একটা রায়, একটা তাড়াতাড়ি রায় বা খুব দ্রুত একটা রায় একটা বার্তা দেয় যে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত হবেন ভবিষ্যতে তারা খুব দ্রুত তাদের বিচার হবে এবং তারা শাস্তির সম্মুখীন হতে পারেন। একদিক দিয়ে এটা ভালো, খুব দ্রুত বিচার হচ্ছে, এটা একদিক দিয়ে ভালো। বাট অনেক সময় বলা হয় যে হারি করলে জাস্টিস বাড়িড হয়ে যায় কিনা, তো এইখানে তো অনেক প্রমাণক আছে, অনেক কিছু পুলিশের কাছে আছে, তদন্ত কর্তৃপক্ষের কাছে আছে এবং অনেক সাক্ষী প্রমাণ আছে। সুতরাং এখানে এই তার বিরুদ্ধে দোষটা প্রমাণ করা খুব সহজ এবং তার নিজের 164 আছে, সবচেয়ে বড় কথা। যদিও তিনি আদালতে দুই একটা উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করেছেন। এটিকে ঘিরে আদালতের একটি নির্দেশ রয়েছে যে আদালতের বাইরে আসামির কথা বলা নিষিদ্ধ করে এবং সেটি প্রচার করাকে এটা তার বিরুদ্ধে গণমাধ্যমে চেয়েছে, সকলের ক্ষেত্রে না। মানে আপনি যদি এটা সকলের ক্ষেত্রে কার্যকর করেন তখন আবার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাবে। সুতরাং এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তার তার ক্ষেত্রে এটা ঠিক আছে, বাট অন্যান্য ক্ষেত্রে কোনো যদি রাজনৈতিক মামলা হয় বা বিনা বিচারে বা বিনা কারণে যদি কাউকে আদালতে নিয়ে যাওয়া হয়, তখন তিনি যদি কিছু বলতে চান, সেটার প্রচারও যদি বন্ধ করে দিতে চাই আমরা, সেটা কিন্তু মানবিক অধিকার পরিপন্থী হয়ে যাবে। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইটার উদাহরণ দিয়ে আমরা যেন ওইখানে না যাই। খেলাপি ঋণের সংবাদ শিরোনামটি নিশ্চয়ই লক্ষ্য করছিলেন যে এটি খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে প্রায় সবকটি দৈনিকে। খেলাপি ঋণ 3 মাসে বেড়েছে 31,487 কোটি টাকা এবং এই খেলাপি থেকে বের হওয়া যাচ্ছে না বিশেষ সুযোগ দেওয়ার পরও। খেলাপি ঋণ তো একটা আমাদের মোটামুটি একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে, যে এর থেকে আমরা কবে বের হতে পারবো এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ। এবং এই যে 3 মাসে 31,000 কোটি টাকা বেড়ে গেল এবং সমস্ত খেলাপি ঋণ যদি পর্যালোচনা করা হয়, যে বিশাল অঙ্কের খেলাপি ঋণ, এবং এই যে ঋণ যখন দেওয়া হয়, ঋণ দেওয়ার ব্যাপারে একটা খুব ভালো একটা জোকস ক্রিয়েট হয়ে গেছে যে আপনি যদি একটা মোটরসাইকেল কেনার জন্য বা গাড়ি কেনার জন্য লোন নিতে যান, সেটা হয়তো 20 লক্ষ 30 লক্ষ টাকা, তখন আপনার জুতার শুকতলি ক্ষয় হয়ে যাবে যেতে যেতে এবং তদবির করতে করতে এবং কাগজপত্র দিতে দিতে। আর এই ঋণটা যদি 1,000 কোটি 2,000 কোটি টাকা হয়, তাই নাকি খুব তাড়াতাড়ি হাই স্পিডে এইসব অ্যালটমেন্ট হয়ে যায়। তো তখন জিজ্ঞেস করা হলো যে এটা কারণ কি? তাহলে কারণ হলো যে ওখানে স্পিড মানি বেশি থাকে। 2,000 কোটি টাকার যদি 10%ও খরচ করে কেউ, মানে 200 কোটি টাকা, তখন ভাগাভাগি করতে সুবিধা হয় এবং ঋণ দ্রুত ডিসবার্স হয়ে যায়। তো ওইসব চক্র থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বেরিয়ে আসতে পারবো, ততক্ষণ কিন্তু খেলাপি ঋণটা বাড়তে থাকবে। আমাদের খেলাপি ঋণ কিন্তু এটা হতে পারে, আপনি একটা ইন্ডাস্ট্রির জন্য নিয়েছেন এবং ইন্ডাস্ট্রি বিজনেস ফেল করতে পারে, তো এটার আপনার রিস্ক থেকে যায় 10-20%, 15%, 5% খেলাপি ঋণ হবে না, এটা কোনো চ্যালেঞ্জ দিয়ে কেউ বলে। পৃথিবীর সব দেশেই ঋণ খেলাপি হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, কিন্তু আমাদের দেশে একদম স্পেশাল,
যে ঋণ নেয় কিন্তু ওই ঋণের টাকায় কোনো কিছু হয় না, এবং যা কিছু জামানত রাখা হয় সেই জামানতের মূল্যের চেয়ে 200 গুণ 500 গুণ 1000 গুণ বেশি টাকা তাকে ঋণ দেওয়া হয়। ফলে সেই ঋণ থেকে, ওই জামানত থেকে ঋণ আদায় করাও সম্ভব হয় না। এটা খুবই একটা ভিসিয়াস সার্কেল এবং খুবই দুষ্ট চক্র, এবং এটা তো জনগণের পয়সা। যদি ফাইনালি আপনি অ্যানালাইজ করেন, রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা, জনগণের ট্যাক্সের পয়সা, ফাইনালি কিন্তু আমাদের দেশের দরিদ্র জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উপরেই বোঝাটা যে পড়বে। সুতরাং এই সব জায়গায় এই যে ব্যাংকিং সেক্টরে একটা বড় চেঞ্জ করা দরকার, এবং বড় ধরনের কাঠামোর রদবদল বলেন, সংস্কার বলেন, আইন বলেন, সব কিছু করা দরকার, যাতে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যা যা খেলাপি হচ্ছে এটা উদ্ধার করা যাবে কি না আমি জানি না, কতটুকু উদ্ধার করা যাবে সেটাও আমি জানি না। কারণ যেটা বললাম যে 10% জামানত রেখে যদি আপনি 100 টাকা, 10 টাকার বদলে 100 টাকা দিয়ে দেন, তাহলে আপনি হয়তো শেষ পর্যন্ত 10 টাকার জায়গায় 7-8 টাকা উদ্ধার করতে পারবেন, তো বাকি 92 টাকা তার উদ্ধার করতে পারবেন না। ব্যাংকিং সেক্টরে আপনি শৃঙ্খলার কথা যখন বলছিলেন, তখন ঠিক খেলাপি ঋণের সংবাদ শিরোনামের নিচেই একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংক নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা। ঠিক কদিন ধরে, এবং এই বিশৃঙ্খলা রাজপথ পর্যন্ত গড়াতে আমরা দেখেছি। ইসলামী ব্যাংক নিয়ে তো বেশ একটা টানাপোড়েন চলছে, এবং তাদের এমডির পদত্যাগ, নতুন এমডি, নতুন চেয়ারম্যান, সব মিলিয়ে এবং সেখানে একটা রাজনৈতিক পক্ষ আছে কিন্তু, জামাতে ইসলামী বা তাদের ইসলামী ব্যাংকের সাথে তাদের কানেকশনটা খুবই নিবিড়। সেই কারণে এই যে রাজনৈতিক কোনো খেলাধুলা আছে কিনা, অথবা ওখানে কী হচ্ছে এটা নিয়ে ব্যাপক আলোচনা করা দরকার, এবং গভর্নমেন্টেরও এই ব্যাপারে নজর দেওয়া দরকার যে আসলে কী হচ্ছে ওখানে, কেন এইসব করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে। এসব করে এই ব্যাংকটাকে কিন্তু একটা সোজা পথে আনতে হবে। কিন্তু এই ব্যাংকটা একটা ইম্পর্টেন্ট ব্যাংক, এবং এই ব্যাংক অনেক লোককে, মানে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এই ব্যাংকের বিশাল অঙ্কের ঋণ দেওয়া আছে, এবং গার্মেন্টস সেক্টরের অনেক শিল্প এই ব্যাংকের টাকায় চলে। সুতরাং এই জায়গাটা ব্যাংকটাকে ঠিক রাখতে হবে। এই ব্যাংকটা নিয়ে অতীতে যা হয়েছে এবং এখন যা হচ্ছে সেটা খুব স্বাভাবিক বিষয় না। আরেকটি সংবাদ শিরোনাম আমরা শুরুতেই বলছিলাম, প্রধানমন্ত্রীকে 10 সুপারিশ সিপিজের, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, তারা সরকারের 100 দিনকে ঘিরে আসলে তারা এই বক্তব্যটি দিয়েছে, এবং 10 ধরনের সুপারিশের মধ্যে মূলত সাংবাদিকতাজনিত কোনো অসঙ্গতির জন্য বা কোনো অভিযোগের জন্য ফৌজদারি আইন ব্যবহার না করা, সাংবাদিকদের হেয় না করা, এবং বাক স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা, এরকম তারা মোট 10টি সুপারিশ উত্থাপন করেছে। না, সিপিজে তো ভালো ভালো সুপারিশ দেয়, অতীতেও দিয়েছে, কিন্তু যাদেরকে সুপারিশটা দেওয়া হয় তারা এটা কতটুকু গ্রহণ করবেন সেটা দেখার বিষয়। এখানে সিপিজে যেটা যা যা বলেছে, অনেক তথ্য আছে, তথ্যের ভিত্তিতে তারা কথা বলেছে, এবং আমাদের দেশের সাংবাদিকরা যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হন বিভিন্ন সময়, বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের পরে, সেটার একটা ব্যাখ্যা তারা দিয়েছেন, এবং তারা বলেছেন যে এটা যেন না হয়। আপনি যেটা বলছেন যে কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে, সে সাংবাদিক হোক, সে গণকর্মচারী হোক, সে রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, বা যত ক্ষমতাশালী লোক হোক, আইনের চোখে সকলের সমান যখন আমরা বলি, সংবিধান যখন এই নিশ্চয়তা দিয়েছে, তখন তাদের বিচার হতে হবে, এবং বিচারটা পরিষ্কার হতে হবে, স্বচ্ছ তদন্ত হতে হবে, এবং স্বচ্ছভাবে বিচার করতে হবে। কিন্তু এখন যদি আপনি মানে অন্যভাবে ট্রিট করেন, যেমন ধরেন যে 250-এর বেশি সাংবাদিক এখন জেলখানে আটক আছেন, তাদের নামে অভিযোগটা কি? মূল অভিযোগ হলো তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেটার সাথে আসলে তারা জড়িত না, সেই হত্যাকাণ্ডের সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। তো সুতরাং আপনি তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ থাকতে পারে, তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতি দমন কমিশনে অভিযোগ থাকতে পারে, তিনি অর্থ পাচার করেছেন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি সেই আইনেও যেতে পারেন। তো আপনি যে অপরাধ তিনি করেছেন, কোনো সাংবাদিক যদি করে থাকে, সেইখানে তাকে নিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখি যে সাংবাদিকদের কোনো মত প্রকাশের জন্য বা ভিন্ন মত প্রকাশের জন্য বা প্রশ্ন করার জন্য তাদেরকে নানাবিধ যন্ত্রণার মধ্যে ফেলা হয়, এবং এটা আমরা দেখেছি যে একজন সাংবাদিক, প্রথম আলো রোজিনা, তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট একটা চুরির মামলা করে দেওয়া হলো, দেশের কি তথ্য পাচার হ্যান ত্যান মামলা। সেই অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 100 বছরের পুরোনো, আরও বেশি 100 বেশি বছরের পুরোনো, 23 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, মানে 103 বছর হয়ে যাচ্ছে এখন। সো সেটা আপনি ব্যবহার করছেন। আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে 100টা অভিযোগ যদি থেকে থাকে, তার মধ্যে এটাও একটা ছিল যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এমন একটা জঙ্গলি আইন উনি করেছেন যে আইন দিয়ে উনি মানবাধিকার লঙ্ঘন করতে পারেন, এবং তখন ডিটেনশন ছিল, এবং উনি তো বেশি দিন এটা ব্যবহার করতে পারেননি ওই সরকার।
পরবর্তী সরকার 75-এর পট পরিবর্তনের পরে যারা স্পেশাল পাওয়ার অ্যাক্টে আটক ছিল তাদের 90 ভাগ ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে এটা একটা জঙ্গলি আইন। সকল রাজনৈতিক দল তখন বলেছে। কিন্তু আপনি দেখেন যে এই যে 54 বছর বা 50 বছরও স্পেশাল পাওয়ার অ্যাক্ট কেউ বাতিল করলো না। এর মধ্যে তো সবসময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল না। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, যারা স্পেশাল পাওয়ার অ্যাক্টের সমালোচনা করেছেন, তারাও এই আইনটা বাতিল করেনি। এমনকি উপদেষ্টা সরকারের সময়, ডক্টর ইউনূসের সরকারের সময় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ব্যবহার করা হয়েছে। আরেকটা আইন আছে এরকম, অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্ট গেল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট গেল, তারপরে তো সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি, এইসব আইনে সাংবাদিকদের যেভাবে হ্যাস্ত করা হয়েছে এবং তাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে এটা সবাই আমরা জানি। সুতরাং এইসব আইন সিপিজি যেটা বলেছে যে এইসব আইন পর্যালোচনা করতে হবে এবং এগুলো যেন, আরেকটা আছে যে আপনার সম্মানহানি একটা আছে, মানহানি মামলা। এখন আপনি কোনো একটা সংবাদ করলেন, আমার পছন্দ হলো না, আমি আপনার বিরুদ্ধে একটা 100 কোটি টাকার মানহানি মামলা করলাম। কারণ এইসব মামলা করতে বেশি টাকা পয়সা লাগে না। কিন্তু এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এইরকম মামলা আপনি সারা দেশের যে কোনো জায়গায় করতে পারবেন। অনেক সম্পাদক সাংবাদিককে মানে এই মামলার পিছনেই মাসে 3-4 বার হাজিরা দিতে হয়েছে, কখনো কুষ্টিয়ায়, কখনো রংপুরে, কখনো চট্টগ্রামে, কখনো ঢাকায়। তো এই বিষয়গুলো তো আমরা সবাই অবগত আছি এবং যে সরকার এখন দেশ পরিচালনা করছেন তাদের 31 দফা আছে এবং তাদের ঘোষণা আছে 300 ফিটে যখন তারেক রহমান সাহেব বক্তব্য রাখছিলেন তখন, এবং তাদের যে নির্বাচনী ইশতেহার আছে সব কিছুতে কিন্তু বলা হচ্ছে তারা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করবেন। কেন নিশ্চিত করবেন? কারণ সংবাদপত্র হচ্ছে এমন একটা জিনিস, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে, এবং সংবাদপত্র ছাড়া গণতন্ত্রের কথা চিন্তা করা যায় না। কারণ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী অন্যরাও যেমন আছে তেমনি সংবাদপত্র একটা জায়গা। তো সেখানে আপনি সাংবাদিকদের যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন এবং সাংবাদিকদের যদি বিভিন্ন আইনে দমন পীড়ন করেন, তাহলে তো আপনার ভালো সংবাদপত্র থাকবে না এবং আপনি খবর পাবেন না এবং আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব ভুল ত্রুটি করছেন সেগুলো জানতে পারবেন না। সেই কারণে সিপিজের যে সুপারিশগুলো অনেক বেশি আলোচনা হয়ে গেল, সুপারিশগুলো বিবেচনা করা দরকার এবং এই সরকার এটা বিবেচনা করে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের তথ্যমন্ত্রী আছেন, তথ্যমন্ত্রীও অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে তথ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে তারা যাতে আইনগুলোকে যথাযথভাবে পর্যালোচনা করেন, আইনগুলোকে সংস্কার করেন এবং করে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। সেটা করতে পারলে কিন্তু আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা যে উদার বাংলাদেশের কথা বলছি, উদার গণতান্ত্রিক বাংলাদেশ, সেকুলার বাংলাদেশ, সেটার পথে আমরা এগিয়ে যেতে পারবো। আরেকটি সংবাদ, এটি সামাজিক একটি বিষয় আমরা দেখছি। হতভম্ব নাগরিক সমাজ একজন প্রবীণ নারীর করুণ মৃত্যুর কথা উল্লেখ করে। 75 বছর বয়স্ক একজন নারী, যার সন্তানরা প্রতিষ্ঠিত দেশে এবং দেশের বাইরে। বলা হচ্ছে একজন সরকারের পদস্থ কর্মকর্তা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। তো তার মৃত্যুর কোথাও বলা হয়েছে 4-5 দিন, কোথাও 8 থেকে 10 দিন পরে তার মানে লাশটা গলে গেছে দেখে একটা, তারপরে সেটা উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এই বিষয়টি শিরোনামে গুরুত্ব দেওয়া হয়েছে বেশ কয়েকটি সংবাদপত্রে। খুবই দুঃখজনক ঘটনা। যখন আমি এই সংবাদটা দেখেছি তখন আমার নিজের মায়ের কথা মনে পড়ছে যে আমার মা যদি এভাবে মারা যেত তাহলে আমি মানে মানুষের সামনে মুখ দেখাতাম কিভাবে। তো আপনি যেটা বলেছেন যে তাদের প্রতিষ্ঠিত ছিল, যিনি বিদেশে আছেন তাকে তো দায়ী করা যাবে না, বাট দেশে যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন যুগ্ম সচিবের কথা বলা হয়েছে, নাম জানি না, এবং তার মেয়ে, ওই বাসায় তার মেয়েও বসবাস করতো, মানে শিক্ষিকা। জিনিসটা একটা হলো যে এইভাবে কেন তার প্রতি এত অবহেলা ছিল, এই অবহেলাটা কেন, এবং এই যে মরে থাকলো, পাশের রুমে তার মেয়ে বসবাস করছে, তিনি টেরও পেলেন না। 3-4 দিন পরে তিনি নার্সকে ডাকলেন খবর নেওয়ার জন্য। মানে খুবই এটা বেদনাদায়ক ঘটনা এবং এটা একটু অনুসন্ধানও করা দরকার যে আসলে কেন এটা ঘটেছে। এবং আমাদের দেশে তো একটা আইন আছে যে আপনি আপনার বাবা মাকে সন্তানদের দেখতে হবে। এই আইনের আওতায় তাদের দ্রুত বিচার করা উচিত, যাতে মানুষজন বুঝে যে এই আইন কেন মান্য করা হয়নি। এটা শুধু কি আমরা গরিব মানুষের উপরে চাও, মানে মাঝে মাঝে আমরা গরিবদের উপরে এই আইন কিন্তু প্রয়োগ করে ফেলি, 2-1 জায়গায় এটা প্রয়োগ হয়েছে, বাট এই জায়গায় এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা সোশিওলজিক্যাল রিসার্চেরও দরকার আছে এবং তাদেরকে ইন্টারভিউ করা দরকার। এমন হতে পারে যে এই পুরা পরিবারটা কি একটা মানসিক কোনো সমস্যা আছে কি না, আমরা তো ঠিক জানি না, পোস্টমর্টেম হওয়ার পরে বোঝা যাবে। এবং ওই ঘরের যে ছবিটা আসছে যেখানে বসবাস করছেন, মানে ঘরের ছবিটা দেখার পরে এত খারাপ লেগেছে রনি, এত খারাপ লেগেছে যে আমি চিন্তা করতে পারি না যে একজন মানুষ, একজন মা যার সন্তানরা মোটামুটি প্রতিষ্ঠিত, কোনো অভাব অনটন নাই তাদের,
সেই অবস্থায় মারা যাবেন। এর চেয়ে তো তার যদি কোনো আমাদের দেশে তো এখন অনেক বৃদ্ধ নিবাস আছে, মানে যেখানে আমি আমার মাকে কোনো দিনই হয়তো রাখবো না, আমার মাই নেই, সুতরাং রাখার সুযোগও নেই, বা আপনিও রাখবেন না, কিন্তু সেখানেও তো তারা রাখতে পারতেন, যে সেখানে তো একটা চিকিৎসা সেবা পেতেন, তার প্রতি লক্ষ্য রাখার মতো লোকজন থাকতো। কিন্তু বাসায় রাখলেন, মেয়ের সাথে বসবাস করছে, তারপরে এই ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। এই ঘটনাটিকে ঘিরে এই সমাজে প্রবীণ ব্যক্তিদের যত্ন, তাদের মর্যাদা প্রতিষ্ঠা, এরকম যদি আমরা তো একটি সচ্ছল পরিবারের দৃষ্টান্ত দেখলাম, এমনকি অসচ্ছল পরিবারেরও যদি ক্ষেত্রে এরকম প্রবীণদের বিষয়ে থাকে, এর জন্য আপনি কমিউনিটি বা রাষ্ট্রের ভূমিকা নিয়ে কিছু? অফকোর্স এখানে রাষ্ট্রের তো অবশ্যই ভূমিকা আছে, এবং আমাদের একটা প্রবীণ নীতি আছে কিন্তু, এবং আমাদের আইনেও বলা আছে যে প্রবীণদেরকে কী সহায়তা দিতে হবে। প্রবীণদের নিয়ে আমাদের অনেক সংগঠন আছে, অনেকে কথা বলেন। তো এখানে রাষ্ট্রের জোরালো ভূমিকা নেওয়া উচিত, এবং প্রবীণ লোকের সংখ্যা কিন্তু বাড়ছে, এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া। আমরা যেমন যে বলি না, আমাদের তরুণদের অনেক সংখ্যা আছে, পাশাপাশি কিন্তু প্রবীণদের সংখ্যাও বেড়ে যাচ্ছে, মাঝবয়সী লোকদের সংখ্যা কমে যাচ্ছে। তো সেখানে কিন্তু ভবিষ্যতে প্রবীণদের আরও সমস্যা হবে, এবং প্রবীণরা আরও বেশি সাফার করবেন। সুতরাং আমাদের যে মন্ত্রণালয় দায়িত্বে আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের এইসব ব্যাপারে মনোনিবেশ করা দরকার, এবং আরও অনেক প্রবীণ নিবাস বা প্রবীণদের কীভাবে কাজে লাগানো যায়। অনেক প্রবীণকে কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে, মানে যারা প্রবীণ আছেন এবং যারা মোটামুটি এখনও কর্মক্ষম আছেন, তাদেরকে দিয়ে কিন্তু আমাদের দেশের অনেক জায়গায় আপনি শিক্ষা অঙ্গনে কাজে লাগাতে পারেন, আপনি স্বাস্থ্য শিক্ষায় কাজে লাগাতে পারেন, আপনি কৃষিতে কাজে লাগাতে পারেন, আপনি ইভেন কি বিভিন্ন উপজেলায় অন্যান্য সংগঠনের সামাজিক ব্যাপারেও কাজে লাগাতে পারেন। এবং সেটা দরকার, কিন্তু যেভাবে সামাজিক অবক্ষয় ঘটছে, সেখানে যদি আমরা যারা প্রবীণ মানুষ আছেন তাদেরকে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু রাষ্ট্র উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, এবং তারাও বেঁচে থাকার একটা অবলম্বন পাবেন। সেই দিকে চিন্তা করার অনেক সুযোগ আছে এবং করা উচিত। এবার যে শিরোনামটি আমাদের সামনে রয়েছে, তোফাল আহমেদের জানাজায় জনতার ঢল, চিরনিদ্রায় শায়িত হলেন মা বাবা এবং স্ত্রীর পাশে। তোফায়েল আহমেদ সাহেবের মৃত্যু তো একটা মানে খুবই হৃদয় বিদারক ঘটনার মতো আর কি, খুবই দুঃখজনক। যদিও 1 বছর ধরে উনি অসুস্থ ছিলেন এবং মৃত্যু তার কাছেই ছিল, এবং আমরা সকলেই মারা যাবো, বাট তার মৃত্যুর পরে কিন্তু খুব খারাপ লেগেছে। এবং তিনি তো 69-এর গণ অভ্যুত্থানের মহানায়কদের একজন, আপনার 71-এর মুক্তিযুদ্ধ এবং সেই সময় যে বিএলএফ গঠন করা হয়েছিল, যে 4 জনের নেতৃত্বে ছিল পুরো বাংলাদেশ, তাদের একজন। উনি রাজনীতিতে ছিলেন এবং অনেক প্রবীণ রাজনীতিবিদ। মনে হয় তার জনগণ তাকে যে ভালোবাসা দেখিয়েছে, জনগণ তো দেখিয়েছে, জনগণ তাদের দায়িত্ব পালন করেছে, বাট রাষ্ট্রের পক্ষ থেকে তার ব্যাপারে যে রেসপন্স করা উচিত ছিল, সেটা মনে হয় রাষ্ট্র ঠিকমতো করতে পারেনি। যেমন তিনি তো 9 বারের এমপি, খুব স্বাভাবিকভাবে দক্ষিণ প্লাজায় তার জানাজার আয়োজন করা যেতে পারতো এবং রাষ্ট্র এটা রেসপন্স করতে পারতো। তিনি ডাকসুর ভিপি ছিলেন, সুতরাং তাকে ডাকসুতে অথবা আপনার বটতলায় অথবা শহীদ মিনারে নিয়ে যাওয়া যেত, অথবা মসজিদে জানাজার নামাজ পড়ানো যেতে পারতো। তো এইসব করা যেতে পারতো, আরও অনেক কিছু করা যেতে পারতো। তো রাষ্ট্রকে দেখতে হবে যে আমাদের এই বাংলাদেশের নামের সাথে, বাংলাদেশ সৃষ্টির সাথে যারা যারা যুক্ত আছেন, অনেকেই ইতিমধ্যে চলে গেছেন, যারা যারা যুক্ত আছেন, ছিলেন এবং থাকবেন, তাদের ব্যাপারে একটা রেসপন্স করা এবং অনারেবল রেসপন্স করা। আমার মনে হয় তোফায়েল আহমেদের প্রতি জাতির যে শ্রদ্ধা জানানো দরকার ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা রয়ে গেল। এখন আমি জানি না, আগামী সংসদ অধিবেশনে হয়তো একটা শোক প্রস্তাব আসতে পারে, তখন হয়তো এটা নিয়ে আলোচনা তারা করতে পারেন। যা কিছু করা দরকার ছিল আমরা এটা করতে পারিনি, সেজন্য আমাকে একটু নিজেকের কাছে অপরাধী মনে হচ্ছে যে আমরা তার প্রতি সুবিচার করতে পারলাম না, তার অবদানের প্রতি। তার দলও তার প্রতি সুবিচার করেনি, এটাও আমরা দেখেছি। তার মানে তিনি নেতৃত্বে থেকে আস্তে আস্তে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, মন্ত্রী পরিষদে তিনি ছিলেন না 18-24-এ। সুতরাং আমরা দেখেছি যে এরকমভাবে যারা মুক্তিযুদ্ধের জন্য, যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, যারা গণ অভ্যুত্থানের সংগঠক ছিলেন, যারা দেশের জন্য নিজের জীবন এবং নিজের যে যৌবন দিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি রাষ্ট্র, দল, মানে রাজনীতিবিদরা আমরা বোধহয় সুবিচার করতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।